কথিত আছে দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। সেই জায়গার কথাই তোমাদের আজকে আমি শেয়ার করব। আর সেখানে কীভাবে তোমরা পৌঁছাবে সেই গল্প তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আবারও একটা জ্যোতির্লিঙ্গ। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছিলাম আমরা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে ঘুরে এসেছি। যারা ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। আমরা আজকে যাচ্ছি ভীমাশঙ্কর। এটাও একটা জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ মানে হচ্ছে এখানে মহাদেব স্বয়ং প্রকট হয়েছে, মানে এই শিবলিঙ্গটাকে কেউ স্থাপিত করেনি। আর এটা আজকে আমরা যাচ্ছি ভীমাশঙ্কর। এটা হলো পুনে থেকে 125 কিলোমিটার দূরে রয়েছে এই ভীমাশঙ্কর মন্দিরটি। আজকেও আমাদের রাতের ট্রেন ছিল লোকমান্য তিলক থেকে পুনে স্টেশন পর্যন্ত। লোকমান্য তিলক থেকে রাত্রি 10:30টার সময় ট্রেনটা ছাড়ে। আমাদের পৌঁছানোর কথা ছিল 1:50, সেটা 2:30 আমরা পৌঁছেছি পুনে স্টেশনে। এখান থেকে বাসও যায়, সেটা হলো শিবাজীনগর বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে বাস ধরে ভীমাশঙ্কর মন্দিরে যেতে হবে। কিন্তু আমরা এখানে ক্যাব বুক করেছিলাম। তোমরাও অনলাইনে ক্যাবটা বুক করতে পারবে। তোমরা প্লে স্টোর থেকে সাবারি বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করবে। সেখানে দেখাবে মিনিমাম 250 কিলোমিটার পর্যন্ত 11 টাকা করে চার্জ করে। তারপরে যত 1 কিলোমিটার করে বাড়বে সেটার রেটটা 12 টাকা করে যুক্ত হবে। আর রাতের বেলা যদি তোমরা ট্রাভেল করো, মানে রাত্রি 9:45 থেকে সকাল 6টা পর্যন্তর মধ্যে যদি তোমরা ট্রাভেল করো, সেখানে ওরা নাইট অ্যালাউন্স নেয়, সেটা 300 টাকা। গাড়ির একটা এক্সট্রা চার্জ থাকে, সেটা 363 রুপিস। আর সব কিছুর উপরে 5% জিএসটি থাকে। আমাদের টোটাল পুনে থেকে ভীমাশঙ্কর মন্দিরে গিয়ে আবার ভীমাশঙ্কর থেকে পুনে ফেরত এসেছিলাম। মাঝখানে আমরা কোথাও একটু খাবারের জন্য দাঁড়িয়েও ছিলাম। তো আমাদের টোটাল 4100 টাকা পড়েছিল। এটা হলো খুবই ভালো। কোনো ওলা উবেরের কোনো ঝামেলা নেই, কোনো গাড়িও বুক করতে হবে না, সেগুলোর দাম অনেকটাই বেশি পড়ে যায়। এই অ্যাপ থেকে বুক করলে তোমার কাছে সমস্ত ডিটেলস চলে আসবে। আর তোমার জার্নি 2 ঘন্টার আগে তোমার ড্রাইভারের নাম্বার, ফোন নাম্বার সব কিছু তোমার কাছে শিডিউল হয়ে চলে আসবে। তো কোনো চাপ নেই, এটা একটা অনলাইন অ্যাপ। তোমরা অবশ্যই এটার থেকে বুক করে যেতে পারো। আমরা তো এখান থেকে গিয়েছিলাম কারণ সাথে আমাদের মা বাবা ছিল, তো আমাদের এটা অনেকটাই সুবিধা হয়েছে। তারপরে দেখো আমরা রাতের বেলা ট্রাভেল করে প্রায় 3.5 ঘন্টা আমাদের টাইম লেগেছিল। পুনে স্টেশন থেকে আমাদের ক্যাব ছেড়েছিল 3টের সময়। এখানে এসে পৌঁছেছি দেখো 6:10। তো পুরো 3.5 ঘন্টার উপরে আমাদের লেগেছে। অনেকটাই দূর, বাসে গেলে অনেকটাই কষ্ট হয়ে যেত। এটাই হলো বাস স্ট্যান্ড। আর এখানে পৌঁছে দেখছি অলরেডি অনেক গাড়ি চলে এসেছে। তারপরে মহাদেবের নামে একটু তিলক লাগিয়ে নিলাম। তারপরে ফুলের একটা ছোট্ট ডালি নিয়ে আমরা পৌঁছে গেলাম ভীমাশঙ্কর মন্দিরে। এই মন্দিরে যাওয়ার সময় কিন্তু সব মন্দিরে দেখবে উপরের দিকে উঠতে হয়, এই মন্দিরে তোমার হলো নিচের দিকে নামতে হয়। যাই হোক, এত তাড়াতাড়ি অনেক ভোরবেলায় আমরা পৌঁছে গেছিলাম, তখনও দেখো আলো ফোটেনি। আর অনেক লোকই ছিল, কিন্তু আমাদের লাইন কিন্তু খুব একটা বেশি ছিল না। মানে আমাদের আগেই দর্শনার্থীরা অলরেডি পৌঁছে গেছে। এখানে মন্দিরের দরজা সকালবেলা 5:30টাতে খুলে যায়। আর লেট করে আসলে তোমরা এই যে বাসের যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে তোমাদেরকে লাইন দিতে হয়। আমি আগে অনেকের কাছে শুনেছি সবার 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। আমাদের বিশ্বাস করো আধা ঘন্টাতেই হয়ে গেছে, লাইন ছিলই না। খুব ভালো করে বাবার দর্শন হয়েছে। তোমরাও যদি আসো চেষ্টা করবে সকালের বেলা দর্শন করার, কারণ সকালবেলা একদমই লাইন থাকে না। দিন বাড়ার সাথে সাথে গরমটাও বাড়বে, আর হলো অনেকক্ষণ দাঁড়াতেও হবে। অনেকক্ষণ লাইনে দাঁড়ালে না সত্যি আর ভালো লাগে না, কিন্তু সকাল সকাল একদম ফাঁকা থাকে, তুমি একদম কাছের থেকে খুব ভালো করে দর্শন করতে পারবে। তো দেখো আমরা একদম ভীমাশঙ্কর মন্দিরে চলে এসেছি। আর ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাও যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর লাইনে দাঁড়িয়ে তো তোমরা এখানে লাইভ দর্শন করতেই পারবে। এই ভীমাশঙ্কর মন্দির নিয়ে তো অনেক গল্পই আছে, তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। এখানে কিভাবে স্বয়ং মহাদেব এখানে প্রকট হয়েছিলেন তারই গল্প তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। ত্রিপুরাসুর নামে এক দস্যু ভীমাশঙ্কর জঙ্গলে অমরত্বের জন্য মহাদেবের তপস্যা শুরু করেন। মহাদেব প্রকট হওয়ার পর তিনি আবেদন করেন ব্রহ্মাণ্ডের কোনো নর বা নারী, পশু, পাখি, এমনকি দেবদেবও তাকে যেন মারতে না পারেন। মহাদেব তার তপস্যায় খুশি হয়ে বর দেন, কিন্তু শর্ত রাখেন। মহাদেব বলেন স্থানীয় মানুষদের ঠিকঠাক খেয়াল রাখতে হবে যাতে তারা কোনো সমস্যায় না পড়েন। ত্রিপুরাসুর মহাদেবের কাছে প্রতিশ্রুতি দেন, কিন্তু সময়ের সঙ্গে তিনি সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান এবং মানবজাতীয় দেবতার উপর তিনি হামলা চালাতে থাকেন। ত্রিপুরাসুর লাগাতার হামলায় অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। তারা জানেন মহাদেব একে আপনি বর দিয়েছেন, একমাত্র আপনিই বধ করতে পারবেন। ত্রিপুরাসুরকে বধ করার ক্ষমতা আমাদের কারো নেই। এরপরে মহাদেব এবং পার্বতী অর্ধ নারীশ্বর নাটেশ্বর রূপ ধারণ করে ত্রিপুরাসুরকে বধ করেন। এরপরেই দেবতারা মহাদেবের কাছে অনুরোধ করেন তিনি যেন এই ভীমাশঙ্কর জঙ্গলে
হয়ে রয়ে যান। এরপরই ভীমাশঙ্কর জঙ্গলে তিনি স্বয়ং প্রকট হন। এই জন্যই বলা হয় জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ কথাটির মানে হচ্ছে এখানে শিবলিঙ্গটিকে কেউ স্থাপিত করেনি, এগুলো নিজে থেকেই প্রকট হয়েছে। আর ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6তম জ্যোতির্লিঙ্গ হলো এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গকে বলা হয়ে থাকে। তোমরা যদি সকালে আসো তাহলে তো দেখতেই পেলে একদমই লাইন থাকে না। আর যদি একটু বেলা করে আসো, তোমাদের যদি অসুবিধা থাকে, তোমরা ভিআইপি দর্শনও করতে পারো। ভিআইপি দর্শনের জন্য এখানে 500 টাকা করে ওরা চার্জ করে। আর বাইরে এরকম অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। আর পার্থ তো মিষ্টি খাবার পোকা, তোমরা জানোই। তাই এখান থেকে আমরা এই মিষ্টিগুলো নিয়েছিলাম। সত্যি এই সাদা রঙের যে ক্ষীরের মতো মিষ্টিটা ছিল, এটা অসাধারণ খেতে ছিল। আমার তো ওটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, আমাদের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পরিক্রমা, দর্শন যাই বলো কিনা, সব কিছু খুব ভালো মতো হয়ে গেছে। আমরা যখন মন্দিরে দর্শন করতে চাচ্ছিলাম তখন এই দোকানগুলো কিছুই খোলেনি। ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে। তাহলে বুঝতেই পারছো কতটা ভোরে আমরা এসেছিলাম। আর দেখো আজকের ওয়েদারটা না দারুণ ছিল। একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বলে না পুষ্প বৃষ্টি। আর বৃষ্টি হয়তো শুভ, তাই সব কিছু মিলে দিনটা খুবই ভালোভাবে শুরু হয়েছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টি কিন্তু একটু ঝিরিঝিরি হয়েছে, কিন্তু আকাশটা দারুণ ছিল। একদমই সেদিন গরম লাগছিল না। আর সামনেই তোমাদের আমি বাস স্ট্যান্ডটা দেখাবো। বাসে করে আসলে তোমরা একদম মন্দিরের সামনেই বাস স্ট্যান্ড। বাসে আসলে কিন্তু মিনিমাম 4 ঘন্টা তোমাদের লাগবে। যাই হোক, এখন আমাদের মন্দিরে দর্শন হয়ে গেছে। এখন আমরা আবার পুনের দিকে রওনা দিচ্ছি। সেদিন সারাদিন মনে হচ্ছিল আমরা গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর সারা রাত যেহেতু ঘুমায়নি, কারণ হচ্ছে ঠাকুরের কাছে আসছি, তো ঘুম তো একদমই হবে না। আমার তো মনে একদম অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। যাই হোক, তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা থেকে অনেকটাই হেল্প হবে। তোমরা পুনে আসলে, মানে পুনে থেকে ভীমাশঙ্কর আসলে কীভাবে আসবে তার সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। ভালো লাগলে ব্লগটিকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো